তাসমানিয়া আইল্যান্ড। হঠাৎ একদিন যেন সময় থেমে যায় সেখানে। অজানা কারণে কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণ হারায় প্রায় 5 লক্ষ মানুষ। বাইরের পৃথিবীর কাছে এই সত্য লুকিয়ে রাখতে সরকার পুরো দ্বীপটাকে কোয়ারেন্টাইন করে দেয় আর পাঠানো হয় স্পেশাল টিম, যাদের কাজ শুধু মৃতদেহ উদ্ধার করা। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে মৃত্যু এখানে শেষ নয়, কারণ কিছু মৃত মানুষ পুনরায় বেঁচে উঠছে। এই ভয়ঙ্কর রহস্যের মাঝেই এভা এসছে তার স্বামীকে খুঁজতে। কিন্তু সে কি এখনো জীবিত, নাকি মৃত্যুর অন্ধকারেই হারিয়ে গেছে চিরতরে? এই মৃত্যুর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, যা মুহূর্তের মধ্যে কেড়ে নিয়েছে কয়েক লক্ষ প্রাণ? তো চলো শুরু করা যাক আজকের মুভি উই বেরি দ্য ডেড এর এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদের দেখানো হয় অস্ট্রেলিয়ার তাসমানিয়া আইল্যান্ডের ইস্টার্ন কোস্টে ইউএস মিলিটারির এক্সপেরিমেন্টাল ওয়েপন ভুলবশত ডিটোনেট হয়ে যাওয়ার কারণে হোবার্ট সহ পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে গেছে। হোবার্ট এরিয়া এতে নরকে পরিণত হলেও ওয়েপন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস ক্রিয়েট হয়েছিল তাতে ব্রেইন বা নিউরাল ফেলিয়ার হওয়ায় জীবিত প্রাণীসহ 5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ান আর্মি এবং সরকার দেশবাসীর কাছে অনুরোধ করে ভলেন্টিয়ারির জন্য তাসমানিয়া পৌঁছতে, কারণ লক্ষাধিক বডি ডিসপোজ করতে সময় এবং ম্যান পাওয়ার দুটোই দরকার। ফলে এই কঠিন পরিস্থিতির মধ্যে দেশের বহু নাগরিক তাসমানিয়া যাচ্ছে, যাদের মধ্যে রয়েছে একজন আমেরিকান ফিজিওথেরাপিস্ট এভা নিউম্যান। তার হাজব্যান্ড মিচ বিজনেস ট্রিপের জন্য তাসমানিয়ার উড ব্রিজে গেছিল, যার পরে এই ঘটনা ঘটেছে। এবার বিশ্বাস মিচ এখনো বেঁচে আছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই হলো টুইস্ট। কেননা ইলেকট্রিক ইম্পালসের কারণে সব ধ্বংস হয়ে গেলেও অবিশ্বাস্যভাবে কিছু মানুষ বেঁচে উঠছে। তবে এরা জীবন্ত লাশের মতো, রক্তমাংসের শরীরটুকুই আছে, অনুভূতি নামক জিনিসটা তাদের মধ্যে নেই। ইনফরমেশন বলতে এইটুকুই, কারণ যারা বেঁচে উঠেছে তাদের কেউ দেখেনি, তাই অনেকের কাছে ব্যাপারটা গুজবের মতো। ফলে মনের মধ্যে সংশয় আর প্রশ্ন নিয়ে এভার মতো অনেকেই নিজের প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আশায় রেস্কিউ টিমে জয়েন করেছে। এয়ারপোর্টে নেমে প্রোটোকল অনুযায়ী ফোন, ক্যামেরা, যাবতীয় জিনিস বাজেয়াপ্ত করে তাদের রেজিস্ট্রেশনের জন্য পাঠায়, কারণ সরকার কোনো মতেই চায় না আইল্যান্ডের কোনো ফুটেজ পাবলিশ হোক। রেজিস্ট্রেশনের সময় এভা রিকোয়েস্ট করে সে বডি রেস্কিউ টিমের সাথে জয়েন করতে চায়, যারা উড ব্রিজের দিকে যাচ্ছে। কিন্তু অফিসার জানিয়ে দেয় সাউথ আইল্যান্ড এরিয়ায় এখনো আগুন নেভেনি বলে ওদিকটা সম্পূর্ণ আইসোলেট করা হয়েছে, তাই কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এভা বলে সে একজন ফিজিওথেরাপিস্ট, তাই তাদের অনেক কাজেই লাগতে পারে। তখন অফিসার পরিষ্কার জানিয়ে দেয় তাদের এইখানে ডাকা হয়েছে বডি শনাক্তকরণ ও উদ্ধার কার্যের জন্য, মৃত মানুষকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য নয়। এভা কিছুক্ষণ চুপ থেকে শুনতে পেল সেখানে একজন সিনিয়র অফিসার বলছে যেটা গুজব বলে রটছে সেটা সত্যি, মানে কিছু মানুষ সত্যি বেঁচে উঠছে। তবে তাদের টেস্ট করার মতো যথেষ্ট সময় নেই। শুধু এইটুকু কনফার্ম হয়েছে তারা খুব স্লো মুভ করছে এবং তাদের মধ্যে কোনো হিংস্র মানসিকতা নেই। এবার কেন, কিভাবে, কোথায়, কতজন বেঁচে উঠেছে এর উত্তরটাও তাদের কাছে নেই। শুধু মাথায় রাখতে হবে তাদের বডি কাজ উদ্ধার করে সেগুলো ডিসপোজ করতে সাহায্য করা। তো প্রোটোকল অনুযায়ী রেস্কিউয়ের সময় যদি কোনো বেঁচে যাওয়া ভিকটিমকে দেখতে পাওয়া যায়, তখন তারা ফ্লেয়ার গান চালিয়ে দিলে আর্মি এসে তাদের মেরে ফেলবে। কথাটা শোনা মাত্রই সকলের মনে দুঃখ এবং দুশ্চিন্তা দুটোই বাড়ল, কারণ তারা যেটা ভেবে এইখানে এসেছিল সেটা অর্ধেক সত্য। প্রথমত, যারা মারা গেছে তারা প্রত্যেকেই নির্দোষ। দ্বিতীয়ত, এই আকস্মিক ঘটনা থেকে যারা সার্ভাইভ করে বেঁচে উঠছে তাদেরকেও এরা বিনা দোষে শেষ করে দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন, দোষটা কার? সরকার কি এর কোনো দায়বদ্ধতা নিচ্ছে? প্রশ্নটা মুভিতে করলেও বাস্তব জীবনে এই প্রশ্ন আমরা নিজেদের সরকারকেও কখনো করে থাকি। অতঃপর সবাই আইল্যান্ডে পৌঁছলে 2 জন করে টিম বানিয়ে কাজে নামতেই কষ্ট আরও বাড়ল। শারীরিক নয়, বরং মানসিক। কারণ তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এরা কেউ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না। প্রতিদিনের মতো সকালে উঠে কেউ গাছে জল দিচ্ছিল, কেউ পরিবারের সাথে ব্রেকফাস্ট করছিল, কোনো কাপল স্নান করছিল, আর বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ট্রাক ভর্তি গাড়ি আজ মাটি নয় বরং মানুষের দেহ নিয়ে ফিরছে। বডিগুলোর অবস্থা এমনিতেও খারাপ, তার উপর মৃত্যুর পরিস্থিতি দেখে কিছু ভলেন্টিয়ার মানসিক অবস্থা ঠিক রাখতে না পেরে ফিরে যাচ্ছিল। নির্দোষ শিশুগুলো ভলেন্টিয়ারদের পরিবার ও নিজেদের সন্তানের কথা মনে করিয়ে দিচ্ছিল। একইভাবে এভার টিমের ফিজিক্যালি স্ট্রং মেয়েটাও ফিরে গেল, কিন্তু এভা মিচকে ছাড়া ফিরবে কি করে? এই পরিস্থিতি আমাদের বুঝিয়ে দেয় ফিজিক্যাল স্ট্রং হওয়ার থেকেও মেন্টালি স্ট্রং হওয়াটা কতটা জরুরি। অন্যদিকে ক্লের সাথে যে ছিল তারও একই অবস্থা হওয়ায় এভা ওর সাথে টিম আপ করলো। একের পর এক বাড়ি থেকে বডিগুলো মালের বস্তার মতো টেনে বের করতে হিমশিম খাওয়ার সাথে দেওয়ালে টাঙানো তাদের সুন্দর মুহূর্তগুলোর ছবি সবার মন ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। যারা বডি শনাক্ত করতে পারছিল তাদের কবর দেওয়াটাকে নিজ ধর্ম অনুযায়ী দাফন করা হয়, আর বাকিদের আস্থা করে ময়লা ফেলার মতো চেপে দেওয়া হয় সরকারের ব্যর্থতা ঢাকতে।
এদের মধ্যে কেউ এখনো বেঁচে ওঠা ভিকটিম বা আনডেডদের দেখেনি, তাই কিছুজন ডিকোড করার চেষ্টা করছিল যে তারা মৃত্যুর পর কিভাবে ফিরে আসছে। কথার মধ্যেই উঠে আসে মিরাকল মাইক নামের একটা চিকেনের কথা, যে মাথা ছাড়া 18 মাস বেঁচে থাকার কারণে বিজ্ঞান মহলে সাড়া ফেলে দিয়েছিল। সারাক্ষণ কাজের পর টিফিন ব্রেকের সময় এভা লক্ষ্য করে প্লেনে তার পাশের সিটে বসা বৃদ্ধা মহিলাটিকে, যে তার নাতির জন্য এখানে এসেছিল। গাড়িতে নাতির বডি দেখে সে পাগলের মতো হয়ে গেছে। পাশের বাড়িতে একটা ফাঁকা ক্রিপ দেখে এভার কিছু পুরনো স্মৃতি মনে করানোর সাথে একের পর এক ঘটনা এভার মনে মিচকে নিয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলল। তখনই নীরবতা ভেঙে একজন ভলেন্টিয়ার আনডেডকে দেখে ফ্লেয়ার গান চালাতেই আর্মি এসে তাকে আবার মেরে ফেলে। ঠিক এর কিছুক্ষণ পরেই গ্যারাজে এভা দেখতে পেল প্রথম আনডেড। কিন্তু এভার মতো আমরা যেটা ভেবেছিলাম যে আনডেডরা তাদের উপর অ্যাটাক করবে, সেটা ভুল প্রমাণিত হলো। কারণ সেই আনডেড এক অদ্ভুত আকুতি, বিস্ময় ও বেদনা ভরা দৃষ্টিতে এভার দিকে চেয়ে থাকে। তার চোখের কোণে জল ও মৃদু নড়তে থাকা ঠোঁট দেখে মনে হয় সে প্রশ্ন করছে তার দোষটা কি। তাদের মৃত্যুর জন্য যারা দায়ী সেই মানুষগুলোকে সাজা না দিয়ে যারা বেঁচে উঠছে তাদের পুনরায় মেরে ফেলার অধিকার কে দিয়েছে? কে করবে এই প্রশ্ন? সরকার মানেই কি 7 খুন মাফ? এভার কাছেও প্রশ্নের উত্তর নেই। তাকে আর্মিরা শুট করার সময় মনের মধ্যে অপরাধ বোধের সাথে মিচকে নিয়ে দুশ্চিন্তার ঝড় বয়ে গেল। মনে হয় যেন দূর সমুদ্র থেকে ভেসে আসছে তার কণ্ঠস্বর। এভা উডব্রিজ যাওয়ার জন্য তৎপর হয়ে উঠলে সন্ধে নামতেই রুট ম্যাপ মার্কিং করে নিল। 200 মাইলের লম্বা রাস্তা, গন্তব্য এনজো রিসর্ট। ব্যাগপত্র গুছিয়ে বেরোতেই যাবে তখনই বাধা দিল টহলরত আর্মি অফিসার। আসলে সব ভলেন্টিয়ার একটা বাড়িতে সারাদিনের কাজ মিটিয়ে পার্টি করছে। তাদের অবশ্য কিছু জোগাড় করতে হয়নি, কারণ এই বাড়িতে মরার আগে সবাই পার্টিই করছিল। ফলে উপায় না থাকায় এভা পার্টি জয়েন করলে দেখে সেখানে ক্লে এক প্রান্তে বসে। সে বলল এই মানুষগুলোই সকালে মন ভারী অবস্থায় বডি সরাচ্ছিল, আর এরাই সন্ধে নামার পর মৃত মানুষগুলোর বাড়িতে পার্টি করছে। এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আমরা কতটা নিকৃষ্ট এবং স্বার্থপর। তো এইখানে দুজনের মধ্যে আলাপ হলে এভা জানায় সে তার স্বামীর জন্য এখানে এসছে। এভা নিজের অজান্তেই আজ সকালে আনডেডটাকে দেখে মনে অযৌক্তিক আশা বুনছে মিচকে নিয়ে। কিন্তু এর পরিণতি কি? সারাদিনের দুশ্চিন্তার কারণে এভা স্বপ্নে দেখে একটা আনডেড তাকে মারতে আসছে। অস্বস্তির মধ্যেই ঘুম ভাঙতে দেখল শুরু হয়ে গেছে উদ্ধার কার্য। কিন্তু ওকে যেমন করেই হোক আজ উড ব্রিজের উদ্দেশ্যে রওনা দিতেই হবে। সেখানে একটা জাঙ্কিয়ার্ডের গ্যারাজে ঢুকলে বাইক দেখে ক্লে আনন্দে আত্মহারা। এভা তাকে পুরো বিষয়টা জানিয়ে রিকোয়েস্ট করে তাকে উড ব্রিজ পৌঁছে দিতে। ক্লে এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ তার কোনো কাজ ছিল না, সাথে বাইক চালিয়ে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। তখনই তারা সেখানে অনেক কটা বডি দেখতে পায়। সিচুয়েশন দেখে বোঝা গেল তারা এখানে ব্যাচেলর পার্টি করছিল এবং পোল ড্যান্সারগুলো এখনও ওই অবস্থাতেই ঝুলছে। তখনই আচমকা কিছু একটা আওয়াজ শুনে টর্চ ঘোরাতেই দেখে একটা মেয়ে বেঁচে উঠেছে, কিন্তু তাকে স্বাভাবিক লাগছে না। সে রীতিমতো অ্যাগ্রেসিভ হয়ে দাঁতে দাঁত ঘষছে। এভা কাছ থেকে চেক করতে যেতেই ক্লে সময় নষ্ট না করে তাকে নিয়ে লুকিয়ে বেরিয়ে যায় উড ব্রিজের উদ্দেশ্যে। পেরিয়ে চলল একের পর এক প্রান্তর। রোডে অগোছালো হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে ক্যাটল। গাড়ির চালকের সিটে বসে থাকা বডিগুলো যেন তাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। হঠাৎ নজর পড়ল উল্টো দিক থেকে আসা আর্মি কনভয়ের দিকে। তারা গাড়ি লুকিয়ে অপেক্ষা করতে লাগলো কনভয়গুলো যাওয়ার। কিন্তু সমস্যা বাড়ল, কারণ একটা আনডেড তাদের দিকেই আসছে। অবশ্য আর্মি টিম তাকে টেকডাউন করে এগিয়ে গেলে পড়ে থাকা বডির মাঝে এভা মিচকে ইমাজিন করে মন চঞ্চল হয়ে উঠল। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর পুনরায় শুরু হলো যাত্রা। হোবার্ট এরিয়া জুড়ে জ্বলতে থাকা আগুন ও বিষাক্ত বাতাস দেখে মনে হচ্ছে যেন এইটাই নরক। ব্রিদিং ডিফিকাল্টি হওয়ায় তারা এক জায়গায় থেমে অক্সিজেন ট্যাঙ্ক ও মাস্ক সেট আপ করে রওনা দিলে একটা আনডেডকে দেখা যায় অর্ধেক বডি নিয়ে হামাগুড়ি দিয়ে আসতে। ওরা যত বেশি উডব্রিজের দিকে যাচ্ছে পরিস্থিতি তত বেশি খারাপ হচ্ছে। অনেকটা রাস্তা ড্রাইভের পর অবশেষে না চাইতেও গ্যাস স্টেশনে রেস্টের জন্য থামল। সেখানে তারা পরিশ্রুত পানীয় জল পান করে এবং এভা ক্লের কাঁধ ম্যাসাজ করে দেয়। এভা তার হাতে ওয়াইফ আর বেবি ট্যাটু দেখে প্রশ্ন করলে ক্লে কোনো উত্তর দেয় না। তখনই সেখানে একটা পা ভাঙা ডেডলি আনডেড তাদের উপর অ্যাটাক করতে আসে। প্রথমে তাকে বাকিদের মতো ভাবলেও তার হাবভাব মোটেও সুবিধাজনক ছিল না। তবে আনডেড অ্যাটাক করার আগেই রাইলি নামের একজন সোলজার তাকে শেষ করে দেয়। রাইলি জানালো এরা সময়ের সাথে চেঞ্জ হয়, আপাতত সে বাইটিং স্টেজে ছিল। ওরা দুজন এইখানে কিভাবে এলো জিজ্ঞেস করলে এভা সব সত্যি বলে দেওয়ার পরেও রাইলির বিশ্বাস না হলে এভাকে একটা রুমে লক করে তাদের আলাদাভাবে ইন্টারোগেট করবে জানিয়ে ক্লেকে নিয়ে চলে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার ফলে এভার চোখ লেগে গেছিল। তখনই রাইলি এসে জানালো
ক্লে পালিয়ে গেছে। আশা করছে এভা তার মতো পালাবে না, সে তাকে দায়িত্ব নিয়ে উডব্রিজ পৌঁছে দেবে। এখন এভা পড়েছে দ্বন্দ্বে, সে যার উপর বিশ্বাস করে এসেছিল সেই যখন চলে গেছে, তাই রাইলিকে ভরসা করা ছাড়া উপায় নেই। অচেনা মানুষ হলেও রাইলির আঙুলের ওয়েডিং রিং কিছুটা বিশ্বাস জোগালে এভা গাড়িতে উঠে বসল। সারাদিনের লম্বা রাস্তা ড্রাইভ করে গাড়ি থামল জঙ্গলের মাঝে একটা বাড়ির সামনে। এভা এতক্ষণ ভাবছিল ও হয়তো দরকারি কিছু জিনিস নিয়ে উডব্রিজে রওনা দেবে, কিন্তু রাইলির রান্না করার কথা শুনে একটু অবাকই হলো। ডিনারের সময় এভা তার থেকে জানতে পারে ইউএস অনেক আগে থেকেই পালস টেকনোলজির উপর কাজ করছিল, তবে তার ফলাফল এমন হবে সেই বিষয়ে কারোরই অনুমান ছিল না। কিন্তু এভা এইসব কথায় কর্ণপাত না করে টেবিলে রাখা গাড়ির চাবিটার দিকে একভাবে চেয়েছিল। কিন্তু রাইলি ভাবে যে এভা ওর ফ্যামিলির ছবি দেখছে। রাইলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তার স্ত্রী কেটি প্রেগনেন্ট ছিল, এটাই তাদের প্রথম সন্তান। মাত্র কয়েক সপ্তাহই বাকি ছিল ডেলিভারির। এই ঘটনার সময় কেটি তখন তাসমেনিয়ায় বাবা মায়ের কাছে ছিল। রাইলি অস্ট্রেলিয়ায় অন ডিউটি থাকাকালীন খবর শুনে কেটির বাড়িতে গেলে দেখে তারা সবাই ব্রেকফাস্ট করতে বসে মারা গেছে। না চাইতেও রাইলিকে বুকে পাথর রেখে কেটি ছোটবেলার প্রিয় গাছটার গোড়ায় তাকে কবর দিয়েছে। কথাগুলো শুনে এভার ভিতরটা অস্থির হয়ে উঠছিল। হয়তো আর কিছুক্ষণ পরেই মিচকে দেখার পরেও তারও একই অবস্থা হবে। তাই কখন রওনা দেবে জিজ্ঞেস করলে জানালো একটু পরে। আচমকা রাইলি রিকোয়েস্ট করলো এভাকে কেটির ড্রেস পরে শেষবারের মতো তার সাথে ডান্স করার, কারণ সে কেটিকে গুড বাই জানাতে চায়। এভার বেরোনোর তাড়া ছিল, তাই ওর কথা মেনে কেটির ড্রেস, জুতো ইত্যাদি পরে রেডি হয়, কিন্তু নিজের ওয়েডিং রিংটা খোলে না। সেফটির জন্য বালিশের তলায় রাখলো একটা কাঁচি। অতঃপর রাইলি আসে এবং এভার ক্লোজ হয়ে তার পছন্দের গানে ডান্স করতে থাকলে এভার মনে পড়ে মিচের সাথে লাস্ট পার্টিতে এই গানটাই সে শুনছিল। দুজনেই খেয়ালি দুনিয়ায় হারিয়ে গেলে তখনই রাইলি খেয়াল করে এভা কেটির ওয়েডিং রিংটা পরেনি। এই ঘটনায় সে নিরাশ হয়ে রিকোয়েস্ট করে কেটির রিং পরে আরেকবার ডান্স করার, কিন্তু এভা রাজি না হলে রাইলি ডিল ক্যান্সেল করার হুমকি দেয়। তাই বেগতিক দেখে এভা ওর মাথায় ফ্লাওয়ার ভাস মেরে পাশের ঘরে ঢুকে পড়লে ভীষণ রকম চমকে যায়, কারণ সেখানে সুন্দর করে সাজানো বিছানায় শুয়ে রয়েছে মৃত প্রেগনেন্ট কেটি। অর্থাৎ রাইলি মিথ্যে বলেছিল সে তার বডি দাফন করেনি। রাইলির মতে মৃত্যুর পর তারাই ফিরে আসছে যাদের কোনো অসম্পূর্ণ কাজ বাকি রয়ে গেছে, তাই ওর বিশ্বাস কেটি তাদের বাচ্চাকে জন্ম দিতে ঠিকই বেঁচে উঠবে। সবথেকে আশ্চর্যের বিষয়, কেটি মারা গেলেও তার বাচ্চা এখনো বেঁচে। এভা বুঝতে পারে কেটির মৃত্যুর শোকে রাইলি উন্মাদ হয়ে গেছে এবং এতক্ষণ তাকে নিয়ে এভা যে আশঙ্কা করেছিল সেইটাই সত্যি। হয়তো ক্লে নিজে থেকে পালায়নি, বরং রাইলি তাকে মেরে ফেলেছে। তাই বেগতিক দেখে জানলা হয়ে উল্টো পথে নেমে গাড়ির চাবি নিয়ে গ্যারাজে ঢুকলে ভয়ে পাথর হয়ে যায়। শরীর বেয়ে নেমে আসে ঠান্ডা বরফের স্রোত, কারণ সেইখানে বাঁধা রয়েছে কয়েকটা আনডেড। আসলে রাইলি তাদের বেঁধে রেখে স্টাডি করছে যাতে কেটি বেঁচে উঠলে তাকে প্রপার হ্যান্ডেল করতে পারে। বোর্ডের উপর লেখা কয়েকটা স্টেজ দেখে এভা অনুমান করে আনডেডগুলো তাদের টিথ গ্রাইন্ডিং স্টেজে রয়েছে, ঠিক যেমন ওই পোল ডান্সার মেয়েটা। এবং এর পরের স্টেজেই হয়তো তারা প্রপার জম্বিতে পরিণত হবে, যার প্রমাণ গ্যাস স্টেশনের ওই আনডেড। এই পর্যায়ে রাইলি চলে আসলে এভা বুদ্ধি করে ওয়েডিং রিং খুলে কেটি হওয়ার নাটক করে রাইলিকে বলে তাকে রিং পরিয়ে দিতে, যাতে তারা ডান্স কমপ্লিট করতে পারে। এভা তাকে জড়িয়ে ধরলে পরক্ষণেই বুঝতে পারে রাইলিও এতক্ষণ বোকা বানাচ্ছিল, তাই সুযোগ পেতেই তার গলায় স্ক্রু টুল ঢুকিয়ে শেষ করে দিলে গাড়িতে উঠে বসল। তখনই দেখতে পায় কেটি নির্বাক দৃষ্টিতে দাঁড়িয়ে। রাইলির কথা সত্যি হলেও স্ত্রীকে ওয়েলকাম করার ভাগ্য আর রইল না। শত কষ্ট শত দেহ পিছনে ফেলে এভা ঝড়ের বেগে গাড়ি ছুটিয়ে চলল। ঘুম ভাঙল অনেক বেলায়, রাস্তা বন্ধ, তাই হাতে কুড়ুল নিয়ে কিছুটা এগোতেই মাঝ রাস্তায় পড়ে থাকা সুটকেস থেকে ড্রেস চেঞ্জ করে হাঁটা দিল গন্তব্যে। দীর্ঘ সময় পর পৌঁছল উডব্রিজ। তখনই সকল নিস্তব্ধতার মাঝে হঠাৎ একটা আনডেড তার উপর হামলা করলে কোনো মতে বাসে ঢুকে অবশেষে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মাথায় একাধিকবার মেরে তাকে শেষ করতে সক্ষম হলে আবার হাঁটা দিল। কিন্তু এইভাবে বেশিক্ষণ যাওয়া সম্ভব নয়, এখনো বাকি 6 মাইল। তাই রাস্তায় একটা ক্যাম্পার ভ্যান দেখতে পায়, যার ভিতরে ছিল 4টে বডি। তাদের বডিগুলো বাইরে রেখে এভা নিশ্চিন্তে ভ্যানে শুয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙল বেলচার শব্দ শুনে। ঘুম চোখে বাইরে আসতেই দেখল একটা অদ্ভুত দৃশ্য। যে 4 জনের বডি রাখা ছিল তাদের মধ্যে যে বয়স্ক, সে বেঁচে উঠেছে এবং সে পরিবারের বডি কবর দেওয়ার জন্য মাটি খুঁজছে। এভাকে সে দেখতে পেলেও কিছু বলল না, শুধু শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল।
তখন এভা মাটি খুঁড়ে তাকে বডি কবর দিতে সাহায্য করে, কিন্তু অবশেষে যেটা হলো সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। বয়স্ক লোকটা সবাইকে কবর দিয়ে এভার হাতে বেলচা ধরিয়ে নিজেও সেখানে বসে পড়ল, যেন সে বলতে চাইছে এই পৃথিবী তার কাছে আজ শূন্য, আর এই কবরটাই একমাত্র জায়গা যেখানে তার জন্য পরিবার অপেক্ষা করছে। অবশেষে এভা তাকে শেষ করে সসম্মানে কবর দিয়ে সকাল হতেই রওনা দিল রিসর্টের উদ্দেশ্যে। সে মিচের খুব কাছে এসে পড়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অবশেষে এভা পৌঁছল রিসর্ট। এতটা লম্বা রাস্তা, মেন্টাল ও ফিজিক্যাল ব্রেকডাউন, একাধিক টানাপোড়েনের পর মনের মধ্যে সাহস সঞ্চয় করে প্রবেশ করল রিসর্টের ভিতর। মানুষগুলো ইয়োগা করতে বসে শেষ হয়ে গেছে। রিসর্টের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা, হয়তো কেউ বেঁচে নেই। কিন্তু সেই ভুল ভাঙল মিচের অফিসের ফিমেল আনডেড এমপ্লয়কে দেখে। এভা পাশের ঘরে ঢুকতেই দেখে বিছানায় হেলান দিয়ে মৃত অবস্থায় পড়ে আছে মিচ। না, সে আর ফেরেনি। এভার মনে পড়ে যাচ্ছে পুরনো কিছু স্মৃতি, এবং এরই সাথে আমরা জানতে পারি মিচ আর এভা ছিল একদম পারফেক্ট কাপল। মিচের জীবনে এভা অন্তপ্রাণ, কিন্তু বিয়ের পরেও মিচের মেডিকেল ইস্যুর জন্য তাদের বাচ্চা হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে এমনটা চলার পর এভা IVF এর সিদ্ধান্ত নিলেও মিচ তার থেকে আরও কিছুটা সময় চায়। কিন্তু এভা এর মাঝে তৃতীয় একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তাসমানিয়ার বিজনেস ট্রিপে যাওয়ার আগের দিন এভা নিজের দোষ স্বীকার করে সত্যিটা জানালে মিচ একটাই কথা বলেছিল, ফিরে এসে কথা বলবো। কিন্তু সেই ফেরা আর হয়নি। এভা শূন্য দৃষ্টিতে ওর দিকে চেয়ে মনে পড়ছে রাইলি বলেছিল মৃত্যুর পর তারাই ফিরে আসে যাদের কোনো অপূর্ণ কাজ রয়ে গেছে। কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকার পর পাশের টেবিলে রাখা মিচের ওয়েডিং রিংটা দেখে এভা পুরো বিষয়টা ধীরে ধীরে অনুধাবন করতে শুরু করলো। মিচ এভার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারই অফিস কলিগের সাথে ইন্টিমেট হয়েছে। মিচ মৃত্যুর আগে সব হিসেব মিটিয়ে দিয়ে গেছে, তাই এভার সাথে কথা বলার প্রয়োজন ফুরিয়েছে। তাহলে কি রাইলির কথাই ঠিক? এভা বুঝতে পারে না তার এই অন্তহীন যাত্রার শেষ প্রাপ্তি কি হলো। সে কি নিজেকে অনুতাপবোধ থেকে মুক্তি দিতে পারল? একরাশ ভাবনার মাঝে আচমকা ঘরে প্রবেশ করল ক্লে। সেই দিন সে রাইলির শিকার হয়নি। সে জানতো এভা এইখানে আসবে। ক্লে তাকে দেখে আর কোনো প্রশ্ন করে না। দুজন সমুদ্র সৈকতে একরাশ ব্যর্থতা নিয়ে বসে রইল। ক্লে বলে তার নিজের সন্তান ও স্ত্রী তাকে অপছন্দ করে, তাই তাদের কাছে সম্মান ফিরে পাওয়ার জন্য যখন সে তাসমানিয়া যাওয়ার কথা জানায় তখনও তাদের ফারাক পড়েনি। অর্থাৎ দিনের শেষে এখন দুজনেই সর্বহারা। তাই চিন্তামুক্ত হয়ে রিসর্টে ভালো টাইম স্পেন্ড করতে থাকে। কিন্তু এর মাঝে একটা আনডেড ঢুকে পড়লে এভার যেটুকু রাগ ছিল সবটাই উগড়ে দেয় তার উপর। সকালে এভা দেওয়ালে টাঙানো বোট গ্রেভের ছবিটার দিকে কিছুক্ষণ ম্লান দৃষ্টিতে তাকিয়ে রইল। বোট গ্রেভ হলো এমন এক ধরনের প্রাচীন প্রথা যেখানে মৃত ব্যক্তিকে একটা নৌকার ভিতরে সমাধিস্থ করে আগুন লাগিয়ে ভাসিয়ে দেওয়া হতো। তাই এভা মিচের বডি সসম্মানে বোটে আগুন লাগিয়ে ভাসিয়ে দিয়ে ক্লের সাথে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়ে। তবে কিছুটা রাস্তা যাওয়ার পর গাড়ি থামাতে হলো, কারণ রাস্তার মাঝে দাঁড়িয়ে কেটি। সে যেন এভাকে কিছু বলতে চায়। তাকে দেখিয়ে ক্লে ভয় পেলেও কেটি এভাকে দেখার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেঁটে চলল। তখনই কিছুটা দূর থেকে বাচ্চা কান্নার শব্দ ভেসে আসলে এভার বুঝতে কিছু বাকি রইল না। সেদিকে ছুটে গেলে দেখে কাপড়ে জড়ানো সযত্নে রাখা রয়েছে কেটির সুস্থ বাচ্চা। তাকে এভা বুকে জড়িয়ে ধরে। তার জীবনের শেষ ইচ্ছা ছিল মা হওয়ার, সেই স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আর অন্যদিকে ক্লে চেয়েছিল একটা কমপ্লিট ফ্যামিলি, যেটা সে অবশেষে পেয়ে যায়। আর এই অসাধারণ এন্ডিংয়ের সাথে শেষ হয় আজকের মুভি। মৃত্যু ধীরে ধীরে আমাদের জীবন থেকে প্রিয় মানুষগুলোকে সরিয়ে দেয়, আর আমরা বুঝতেও পারি না কখন চারপাশ এতটা নীরব হয়ে গেছে। আমরা বেঁচে থাকি, কথা বলি, হাসার চেষ্টা করি, কিন্তু ভিতরে কোথাও একটা ফাঁকা জায়গা তৈরি হয় যেটা কোনোদিন আর পূরণ হয় না। কারণ কিছু মানুষের অনুপস্থিতি সময় নয়, শুধু স্মৃতি বহন করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, এবং হরর ছাড়াও অন্যান্য মুভি দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল। আর যদি জানতে চাও তুষার ঝড়ের রাতে দুটো অচেনা মানুষ বাড়ি ফেরার পথে পাহাড়ি রাস্তায় শর্টকাট নেওয়ার পর কি হয়েছিল, তাহলে এই ভিডিওটায় ক্লিক করো।